শোনা যাচ্ছে না কেন? আচ্ছা, কথা শোনা যাচ্ছে? কথা ক্লিয়ার? সবাই একটু জানাবা কথা শোনা যাচ্ছে কিনা, সবকিছু ক্লিয়ার কিনা। কথা কথা ক্লিয়ার, কথা সাউন্ড ঠিক আছে? আচ্ছা, সবকিছু ঠিকঠাক আছে, তাহলে শুরু করছি আজকের ক্লাস। আসসালামু আলাইকুম, আমি নাজমুন নাহার মুনা। আমি আজকে বায়োলজি বোর্ড টিচার হিসেবে আছি আপনাদের সাথে, আর স্ক্রিন টিচার হিসেবে আছে অনামিকা ফেরদৌস অনন্যা আপু। তো আজকে আমাদের বায়োলজি ক্লাসের সেকেন্ড লেকচার। আজকের অধ্যায় আমরা হচ্ছে জিনতত্ত্ব ও বংশগতিবিদ্যার সেকেন্ড লেকচার নিয়ে আজকের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তো দেখি আমাদের আজকের ক্লাসে কি কি আছে। আচ্ছা, আমাদের আজকের লেকচারে যা যা থাকবে, মেইনলি আমরা হচ্ছে গ্রেগরি ইয়োহান মেন্ডেলের যে পরীক্ষাটা ছিল, তার যে গবেষণাটা ছিল, সেই গবেষণা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এই গবেষণা রিলেটেড বেশ কিছু টার্ম রয়েছে যেগুলো আমাদের বইয়ে সরাসরি দেয়নি। তো সেই টার্মগুলো আমরা ফার্স্টে আলোচনা করে নিব যাতে আমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তারপর হচ্ছে গ্রেগরি ইয়োহান মেন্ডেল সম্পর্কে জানবো, তারপর তার গবেষণা। আজকে আমরা হচ্ছে মেন্ডেলের গবেষণার মনোহাইব্রিড ক্রস সম্পর্কে জানবো। আচ্ছা, ফার্স্টেই বলেছিলাম যে কিছু গুরুত্বপূর্ণ টার্ম। তো এই মেন্ডেল যে গবেষণা করেছে মটরশুঁটি গাছ নিয়ে, আমরা অনেকেই জানি যে তিনি হচ্ছে মটরশুঁটি, আমি গত ক্লাসেও বলেছিলাম যে মেন্ডেল হচ্ছে মটরশুঁটি গাছ নিয়ে বেশ কিছু গবেষণা করেছে। তো এই গবেষণা রিলেটেড অনেক টার্ম রয়েছে, অনেক বলা যায় টার্মিনোলজি বলা যায়। টার্মিনোলজি বলতে মূলত বোঝায় যে কোনো একটা পার্টিকুলার সেক্টর ভিত্তিক বিভিন্ন কোনো ওয়ার্ড, যেটা দিয়ে শুধু ওই সেক্টরের কোনো স্পেশালাইজড সংজ্ঞা বা টপিক বোঝানো হয়। তো এই ধরনের বেশ কিছু টার্মিনোলজি আজকে আমরা আলোচনা করব যাতে আমাদের মেন্ডেলের গবেষণা নিয়ে যে গবেষণাটা রয়েছে সেগুলা বুঝতে কোনো অসুবিধা না হয়। তো ফার্স্টে আমরা দেখে নিই কি আছে আমাদের। ফার্স্টেই হচ্ছে রয়েছে জিন। তো জিন সম্পর্কে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, তোমাদের কি মনে আছে জিন কি? এই জিন কিন্তু ওই জিন না, মানে আমরা সচরাচর যেই জিন সম্পর্কে পরিচিত, যেই জিনের কথা শুনলে আমরা মূলত ভয় পাই, জিন পড়ি, এই জিন কিন্তু এই জিন না। আমি গত ক্লাসেও বলেছিলাম, আজকেও আবার একটু রিপিট করছি। এই যে জীবদেহের, শুধু জীবদেহ না, জীব বলো উদ্ভিদ বলো, এই সবকিছুর যে দৃশ্যমান ও অদৃশ্যমান বৈশিষ্ট্য রয়েছে, এই বৈশিষ্ট্যগুলা যার দ্বারা নিয়ন্ত্রিত হয় বা যে প্রকাশ করতে সাহায্য করে তাকেই মূলত জিন বলা হয়। তারপরে রয়েছে কি জিন তত্ত্ব। জিন তত্ত্ব বা জেনেটিক্স। তো তত্ত্ব তত্ত্ব বলতে আসলে একটা কোনো বিষয় সম্পর্কে হিউজ আলোচনা বোঝানো হয়। তো কোনো শব্দের পরে যদি তত্ত্ব টার্মটা লাগানো থাকে, তার মানে বুঝতে হবে যে এখানে, অর্থাৎ বিজ্ঞানের একটা শাখায় বা এখানে হচ্ছে ওই শব্দটা সম্পর্কে হচ্ছে বিস্তর আলোচনা করা হয়। যেমন এখানে যেমন বলা হয়েছে কি জিন তত্ত্ব। তো জিন তত্ত্ব বলতে এখানে বোঝানো হয়েছে যে জিন সম্পর্কিত যত আলোচনা রয়েছে, যা কিছু রয়েছে, সবকিছু বিজ্ঞানের এই শাখায় আলোচনা করা হবে। একে ইংলিশে বলা হয় জেনেটিক্স। তো আমরা দেখে নিই যে এখানে মূলত আমাদের এই জিন তত্ত্ব বা জেনেটিক্সে আসলে মূলত কি কি নিয়ে আলোচনা করা হবে। তো ফার্স্টে রয়েছে জিনের গঠন। তো
তো জিন হচ্ছে কিভাবে গঠিত, কি কি পদার্থ দিয়ে গঠিত, এর কেমিক্যাল কম্পাউন্ড গুলা কি, এর স্ট্রাকচার কেমন, এই সবকিছু সম্পর্কে এখানে এই জিনের গঠনে আলোচনা করা হয়। তারপর হচ্ছে কি নিয়ন্ত্রণ। আচ্ছা, নিয়ন্ত্রণটা এখানে কিভাবে সম্পর্কিত? নিয়ন্ত্রণটা কিভাবে সম্পর্কিত এটা বোঝানোর জন্য একটা উদাহরণ দেয়া যেতে পারে। ধরো আমরা হচ্ছে দুইটা গ্লাস নিলাম, দুইটা গ্লাসে হচ্ছে পানি নিলাম শরবত তৈরি করার জন্য। তো একটা গ্লাসে আমরা হচ্ছে লাল চিনি দিলাম, আর আরেকটা গ্লাসে হচ্ছে আমরা সাদা চিনি দিলাম। তো দুইটা গ্লাসেই কিন্তু আমরা সমপরিমাণ চিনি দিব, কিন্তু তারপরেও দুইটা গ্লাসের শরবত কিন্তু একই পরিমাণ মিষ্টি হবে না। তো এখানে এই চিনির এই শরবতের মিষ্টতাটা কিন্তু চিনি নিয়ন্ত্রণ করছে, অর্থাৎ লাল চিনির হচ্ছে মিষ্টতার পরিমাণটা বেশি হবে আর সাদা চিনির মিষ্টতার পরিমাণটা একটু কম হবে। তো এইভাবে এখানে যেরকম শরবতের মিষ্টতার পরিমাণ চিনি নিয়ন্ত্রণ করছে, তো এইভাবেই জিন হচ্ছে কিভাবে জিন বিভিন্ন ফ্যাক্টর বা বৈশিষ্ট্য কিভাবে নিয়ন্ত্রণ করে এই সব সম্পর্কিত আলোচনা হচ্ছে এখানে করা হয়। তারপর রয়েছে কি প্রকাশ। জিনটা কিভাবে প্রকাশিত হয়, অর্থাৎ আমরা আগেও বলেছি, আবারও বলছি যে জিন হচ্ছে বিভিন্ন বৈশিষ্ট্য প্রকাশে সহায়তা করে। তো এই বৈশিষ্ট্যটা কিভাবে প্রকাশ পাবে সেই সম্পর্কিত আলোচনাও এখানে করা হয়। তারপর রয়েছে কি কার্যপদ্ধতি। কার্যপদ্ধতি অর্থাৎ আমরা একটা কাজ কিভাবে করলাম, বা একটা কাজ করলাম, কাজটা কতটুকু এফেক্টিভ হইলো। আমরা মাঝে মাঝে কিছু কাজ করি না, যে আমার মনে হইলো যে আমি অনেকক্ষণ ধরে কাজ করছি, কিন্তু আমার কাজের ফলাফল তেমন ইফেক্টিভ হইলো না। কাজটা মানে আমার শুধু মনেই হইলো যে আমি অনেক কাজ করলাম, কিন্তু কাজের ফলাফল আসলে তেমন কিছুই না। তো এই কাজের এফেক্টিভনেস আর কিভাবে জিন কাজ করে এই সম্পর্কিত আলোচনা হচ্ছে এই জেনেটিক্সে করা হয়। তারপরে রয়েছে বংশানুক্রমিক সঞ্চালন পদ্ধতি। বংশানুক্রমিক সঞ্চালন পদ্ধতি অর্থাৎ এই যে পিতামাতার থেকে তার সন্তান সন্ততিতে এর পরের বংশধরে কিভাবে বিভিন্ন বৈশিষ্ট্য একের পর এক স্থানান্তর হচ্ছে, এরা অক্ষুণ্ণভাবে এক বংশধর থেকে আরেক বংশধরে কিভাবে স্থানান্তরিত হচ্ছে, এই সব সম্পর্কিত আলোচনাও হচ্ছে এই জেনেটিক্সে করা হয়। আর এর ফলাফল অর্থাৎ এই যে জিন হচ্ছে এক বংশধর থেকে আরেক বংশধরে স্থানান্তর, জিনের এই বৈশিষ্ট্য প্রকাশ, এগুলার যাবতীয় যত ফলাফল আছে এই সবকিছু সম্পর্কে এই জেনেটিক্সে আলোচনা করা হয়। অর্থাৎ জিন তত্ত্ব হচ্ছে মূলত এই জিনের যাবতীয় যত খুঁটিনাটি বিষয় আছে সবকিছু সম্পর্কে বিস্তর আলোচনা বিজ্ঞানের যে শাখায় করা হয় সেটাই হচ্ছে আমাদের জিন তত্ত্ব বা জেনেটিক্স। আচ্ছা, তারপরে দেখি কি আছে আমাদের। তারপরে আছে হচ্ছে বংশগতি। বংশগতি, আচ্ছা এর ইংরেজি টার্মটা আমরা একটু দেখি। ইংরেজি টার্মটা হচ্ছে কি হেরিডিটি। মাঝে মাঝে এমন কিন্তু আমাদের সাথে অনেক হয়ে থাকে যে আমরা হচ্ছে বাংলা শব্দটার সাথে তেমন ভাবে পরিচিত নই, কিন্তু ইংরেজি শব্দটার সাথে আমরা বেশি পরিচিত। অর্থাৎ ইংলিশ শব্দটা শুনলে মনে হয় যে না আমি এই জিনিসটা সম্পর্কে জানি, কিন্তু বাংলাটা শুনলে আমার কাছে একটু কঠিন মনে হয়, একটু টাফ মনে হয়। যেমন এখানে একটা মজার উদাহরণ দেয়া যেতে পারে। আচ্ছা, ফেসবুক তো আমরা মোটামুটি সবাই ইউজ করি। আচ্ছা, ফেসবুকের বাংলা কি, এটা কি আমরা জানি? তোমরা যদি কেউ জানো একটু কমেন্ট করো তো কাইন্ডলি, যে ফেসবুকের বাংলা কি, তোমরা জানো কিনা। আচ্ছা, তোমরা কমেন্ট করতে থাকো, এর মধ্যে আমি হচ্ছে বলে দেই। ফেসবুকের বাংলাটা হচ্ছে আসলে, আচ্ছা কেউ কি কমেন্ট করেছে আমরা একটু দেখি। ফেসবুকের বাংলা তোমরা কেউ জানো না? আচ্ছা, আমি বলে দিচ্ছি ফেসবুকের বাংলা কি। ফেসবুকের বাংলা মূলত হচ্ছে আমাদের বাংলা একাডেমি থেকে যে বাংলাটা করা হয়েছে ফেসবুকের, সেটা হচ্ছে গিয়ে বদন বই। শুনতে খুবই একটু হাস্যকর মনে হইতে পারে। ওরা আসলে ইংরেজি মানে ইংরেজিতে ফেসবুক বলতে আমরা যা বুঝি সেটা সেটার সাথে আসলে এই বদন বইয়ের আসলে শব্দটা আসলে একদমই যাচ্ছে না, কিন্তু তারা কেন কি ভেবে এই
নামটা ঠিক করেছে আমি জানি না। তো বদন বই বলতে এখানে বদন বলতে বোঝানো হচ্ছে চেহারা। তো ফেস মানে অর্থাৎ ফেস অর্থ চেহারা আমরা সবাই জানি। তো ওরা হচ্ছে চেহারার অন্য একটা নাম দিয়ে দিয়েছে এখানে, যে বদন, আর বুক মানে তো বই আমরা সবাই জানি। তো এই এই হিসেবে ওরা ফেসবুকের বাংলা নামকরণ করেছে বদন বই। তো এই বদন বই শুনলে কিন্তু, নামটা শুনলে কিন্তু আমরা কেউই বুঝবো না যে বদন বই এটা আবার কি জিনিস। তোমরা এই কালকে একবার স্কুলে গেলে ফ্রেন্ডদেরকে একটু জিজ্ঞেস করে তো, এই তোর বদন বই আছে, দেখবা অনেকেই হচ্ছে ভ্যাবাচ্যাকা খেয়ে যাবে যে বদন বই সেটা আবার কি জিনিস, এটা কোথায় কিনতে পাওয়া যায়। ওরা গিয়ে সার্চ করা শুরু করবে যে বদন বইটা আসলে কি জিনিস। তো বদন বইটা হচ্ছে আসলে ফেসবুক, যেটা মানে আমরা সবাই জানি কিন্তু বাংলাটার সাথে আমরা একদমই পরিচিত না। তো এই জন্য আমরা হচ্ছে বাংলা টার্মের সাথে সাথে ইংলিশ টার্মটাও তোমাদেরকে বলে দিচ্ছি, বা তোমরাও দেখবা, যাতে হচ্ছে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো বংশগতির ইংলিশ টার্ম হচ্ছে হেরিডিটি। তো এই বংশগতি বলতে মূলত কি বোঝায়, এই যে পিতা মাতার সাথে আমাদের বিভিন্ন বৈশিষ্ট্যের মিল রয়েছে না, যে অনেকেই হচ্ছে তার বাবার মতো দেখতে হয়, অনেকেই আবার হচ্ছে তার মার মতো দেখতে হয়, বা বাবার অনেক বৈশিষ্ট্য তার ছেলের মধ্যে থাকে বা মেয়ের মধ্যে থাকে, আবার মার অনেক বৈশিষ্ট্য তার ছেলে মেয়ের মধ্যে থাকে। এরকম ভাবে আবার নানা নানির বিভিন্ন বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে তার নাতি নাতনির মধ্যে দেখতে পাওয়া যায়। তো এই যে এক বংশধর থেকে আরেক বংশধরে এভাবে বিভিন্ন বৈশিষ্ট্যের স্থানান্তর, এটাকেই মূলত বলা হয় বংশগতি বা হেরিডিটি। এটা শুধু যে মানুষের ক্ষেত্রে হবে এরকম কিন্তু না, এটা হচ্ছে মানুষ, সকল প্রাণী, উদ্ভিদ সবার ক্ষেত্রে এই যে আমরা মানে মানুষেরটা বেশি ভিজিবল দেখে আমরা হচ্ছে মানুষের উদাহরণটা বেশি আনি, কিন্তু এই গাছপালার ক্ষেত্রেও কিন্তু যে প্যারেন্ট গাছটা থাকে, ওই গাছটা থেকে যেই গাছটার জন্ম হয়, সেই গাছের মধ্যে কিন্তু ওই প্যারেন্ট গাছের অনেক বৈশিষ্ট্যের মিল দেখতে পাওয়া যায়। এরকম ভাবে বিভিন্ন প্রাণীর মধ্যেও এরকম পিতামাতার সাথে বেশ কিছু মিল দেখতে পাওয়া যায়। তো এই বৈশিষ্ট্যের সকল প্রাণীকুল বা উদ্ভিদকুলের মধ্যে যে বৈশিষ্ট্যের স্থানান্তর, এই বৈশিষ্ট্যের স্থানান্তরকেই বলা হয় বংশগতি বা হেরিডিটি। আচ্ছা, তারপর রয়েছে কি সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। আচ্ছা, সংকরায়ন বলতে আমরা কি বুঝি? সংকরায়ন মূলত হচ্ছে আম, আম, কি আচ্ছা, এখানে বলা আছে কি যে দুইটি ভিন্ন প্রজাতির, এখানে আরেকটা ব্রেকেটে একটা কথা বলা আছে যে জাতি নয়। আচ্ছা, এটা দ্বারা আমরা কি কিছু বুঝতে পারছি যে দুইটা ভিন্ন প্রজাতি কিন্তু জাতি নয়, এটা দিয়ে কি বুঝাচ্ছে? দুইটা ভিন্ন জাতি বলতে আসলে বুঝায়, যেমন ধরো গরু আর ছাগল, এরা দুইজন হচ্ছে দুইটা ভিন্ন জাতি, এরা কিন্তু একই প্রজাতির না। একই প্রজাতির হচ্ছে ধরো ছাগলের মধ্যেই ধরো দুইটা ভাগ, একটা হচ্ছে ধরো আমাদের দেশি ছাগল, আরেকটা হচ্ছে ধরো ব্ল্যাক বেঙ্গল ছাগল। তো এই যে ছাগলের মধ্যে দুইটা ভাগ, এরা হচ্ছে মূলত ছাগলের দুইটা প্রজাতি, কিন্তু এরা কিন্তু একই জাতি নয়, জাতি হচ্ছে সম্পূর্ণই ডিফারেন্ট আরেকটা প্রাণী। যেমন গরু আর ছাগল এরা হচ্ছে ডিফারেন্ট দুইটা জাতি, কিন্তু প্রজাতি হচ্ছে ছাগলেরই দুইটা ভাগ, যেমন ধরো দেশি ছাগল আবার হচ্ছে ব্ল্যাক বেঙ্গল ছাগল। তো এরকম দুইটা ভিন্ন প্রজাতির মধ্যে আন্তঃপ্রজনন, দুইটা ভিন্ন প্রজাতির মধ্যে যখন আন্তঃপ্রজনন ঘটানো হয়, তখন এই আন্তঃপ্রজননের ফলে তাদের মধ্যে যে নতুন উদ্ভিদের বা নতুন প্রজাতির যে উৎপন্ন হয়, এটাকে মূলত বলা হয় সংকর। তো এই আন্তঃপ্রজননটা আবার কিভাবে হয়? এই আন্তঃপ্রজননটা বিভিন্ন ভাবে হতে পারে। আহ আন্তঃপ্রজনন বিভিন্ন ভাবে হতে পারে, যেমন কৃত্রিম ভাবে হতে পারে, ন্যাচারালি হতে পারে। তো এই দুইটা ভিন্ন প্রজাতির মধ্যে যখন আন্তঃপ্রজনন হয়, তখন তাদের মধ্যে নতুন যে প্রজাতিটা উদ্ভূত হয় তাকে বলা হয় সংকর। তো এই সংকর জীব, এই যে দুইটা ভিন্ন প্রজাতির মধ্যে যে সংকর করার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে বলা হয় সংকরায়ন। মনে রাখতে হবে প্রক্রিয়াটাকে বলা হয় সংকরায়ন, এই যে এখানে বলা আছে যে প্রক্রিয়াটাকে বলে হচ্ছে গিয়ে সংকরায়ন। আর দুইটা ভিন্ন প্রজাতির মধ্যে যে আন্তঃপ্রজনন, তাকে বলা হয় সংকর।
তার ফলে যেই প্রজাতিটা উদ্ভূত হয় তাকে বলা হয় হচ্ছে সংকর। কিন্তু এই যেই প্রক্রিয়াটার মাধ্যমে এই দুইটা ভিন্ন প্রজাতির জীবের মধ্যে আন্তঃপ্রজনন সংঘটিত হওয়ার ফলে নতুন প্রজাতির উদ্ভূত হয় তাকে বলা হচ্ছে সংকরায়ন। তো বিষয়টা কি ক্লিয়ার? কেউ যদি না বুঝতে পারি আমাদের কমেন্ট করবা, আমরা হচ্ছে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই সংকরায়নের ফলে কি হয় যে অনেক জীব, নতুন নতুন জীবের উদ্ভাবন ঘটে। তো এই সংকরায়নের ফলে যে জীবটা তৈরি হয়, এরকম না যে সব সময় তাকে তার পিতার মতো বা মাতার মতোই হতে হবে বা পিতা মাতার বৈশিষ্ট্যই শুধু তার মধ্যে থাকবে। সংকরায়নের ফলে কিন্তু অনেক সময় হচ্ছে প্রজাতির মধ্যে অনেক নতুন বৈশিষ্ট্যেরও উদ্ভব ঘটে। তো এই নতুন বৈশিষ্ট্যের উদ্ভাবন ঘটানোর জন্য কিন্তু মাঝে মাঝে কৃত্রিম ভাবে হচ্ছে সংকরায়ন ঘটানো হয়, যাতে কোনো একটা ডিজায়ারেবল বা মানে আমি হচ্ছে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য চাচ্ছি, আমি একটা প্রজাতির থেকে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য চাচ্ছি, তো ওই নির্দিষ্ট বৈশিষ্ট্যটা যাতে আমি ওই প্রজাতির মধ্যে পাই, সেই জন্য কিন্তু অনেক সময় কৃত্রিম ভাবে সংকরায়ন ঘটানো হয়। তো এই প্রজনন সম্পর্কে আমাদের মধ্যে আসলে অনেক ভ্রান্ত ধারণা রয়েছে। আমরা আসলে প্রজনন শব্দটা শুনলেই অনেক কৌতূহলী হয়ে যাই, মনে করি যে এখানে কি না কি আছে। কিন্তু প্রজননটা কিন্তু একদমই এরকম না। প্রজনন বিভিন্ন ভাবে হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে। তো এই যেমন ধরো যে কি বলে অ্যামাইটোসিস, অ্যামাইটোসিস না সরি অ্যামিবা, অ্যামিবা প্রাণীর নামটা কি আমরা শুনেছি? অ্যামিবা হচ্ছে একটা এককোষী জীব। তো এই অ্যামিবা কিভাবে হচ্ছে প্রজনন ঘটায়? অ্যামিবার মধ্যে কিন্তু কোনো এই যে মাইটোসিস মিওসিস এই ধরনের কোনো বিভাজন হয় না, বা এই যে আমরা নর্মালি প্রজনন সম্পর্কে যে সব ধারণা আমাদের আছে এরকম কোনো কিছুই কিন্তু অ্যামিবার ক্ষেত্রে হয় না। অ্যামিবার ক্ষেত্রে কি হয়, সে সরাসরি তার যে সেলটা থাকে সেই সেলটা দুই ভাগে ভাগ হয়ে যায়। ধরো যে এটা একটা অ্যামিবার সেল, সরি অ্যামিবা তো আসলে এমন হয় না। ধর অ্যামিবা হচ্ছে অনেকটা এরকম আঁকা বাঁকা টাইপের থাকে। তো ধরো এটা হচ্ছে একটা অ্যামিবা। তো এ কি হবে, যখন এ প্রজনন করতে চাবে বা এর বংশধর উৎপন্ন করতে চাবে, তখন সে কি হয়, এই যে এরকম মাঝ বরাবর সে হচ্ছে আস্তে আস্তে বিভক্ত হয়ে যায়। অর্থাৎ এরকম মাঝ বরাবর আস্তে 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 যে একটা পুরা সেল ছিল, এই পুরা সেলটা মাঝ বরাবর এইভাবে আস্তে আস্তে ভাগ হয়ে যায়। তো এই ভাগ হয়ে যাওয়ার ফলে কিন্তু সে একটা থেকে দুইটা অ্যামিবাতে পরিণত হয়ে গেল। আচ্ছা, এখানে মনে হয় একটু বুঝতে অসুবিধা হচ্ছে। আমরা একটু ফাঁকা জায়গায়, আচ্ছা এদিকে কি দেখা যায়? আচ্ছা, এদিকে আমরা একটু দেখি। যে ধরো এটা হচ্ছে একটা অ্যামিবা। তো এ কি হয়, এরকম মাঝখান থেকে ভাগ হয়ে যায়, মাঝখান থেকে ভাগ হয়ে দুইটা অ্যামিবার সৃষ্টি করে। তো এখানে কিন্তু আমি এই যে মাইটোসিস মিওসিস আমরা যে যে ধরনের বিভাজন সম্পর্কে জানি এরকম কিছুই হয় না। জাস্ট সে মাঝ বরাবর এরকম একদম খুবই সিম্পল ওয়েতে মাঝ বরাবর ভাগ হয়ে যায়। এভাবে সে তার প্রজনন সম্পন্ন করে, অর্থাৎ সে তার বংশধর উৎপন্ন করে। তো এই প্রক্রিয়া কে হচ্ছে অ্যামাইটোসিস বলে। তো এটাও কিন্তু এক ধরনের প্রজনন। তো প্রজনন সম্পর্কে আমরা এতদিন যা জেনে এসেছি বা যা বুঝতাম, আশা করি সেই ধারণা থেকে তোমরা বের হয়ে আসতে পেরেছো। তো এরকম এই অ্যামিবার ক্ষেত্রে যেরকম প্রজনন হয়, এরকম হচ্ছে প্রাণীর হাইড্রা নামে একটা প্রাণী আছে, তার ক্ষেত্রেও কিন্তু এই একই ভাবে সে হচ্ছে তার দেহ থেকে এরকম ভাগ হয়ে গিয়ে এরকম তার বংশধর সৃষ্টি করে। তো এই ক্ষেত্রেও কিন্তু আমরা হাইড্রার ক্ষেত্রেও কিন্তু হচ্ছে আমরা যে প্রজনন সম্পর্কে এতদিন জানতাম সেরকম কিছুই ঘটেনি। তো প্রজনন মানে যে অন্য কিছু এরকমটা ভাবলে আর চলবে না। প্রজনন বিভিন্ন ভাবে হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে। তো সেটা আমরা এখানে দেখলাম। এছাড়া প্রজনন সম্পর্কে আরো বিস্তারিত তোমরা হচ্ছে আরো যখন উপরের ক্লাসে উঠবা তখন তোমরা হচ্ছে প্রজনন সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবা। তারপর দেখি আমাদের পরে কি আছে। একবর্ষজীবী উদ্ভিদ, অ্যানুয়াল প্ল্যান্ট।
একবর্ষজীবী উদ্ভিদ, আমরা কি নামটা আগে শুনেছি কখনো? না শুনলেও এরকম উদ্ভিদের সাথে কিন্তু আমরা সবাই পরিচিত, কারণ আমরা যে মেইনলি যেই সব শস্য আমরা খাই বা খাদ্যশস্য আমরা হিসেবে যেসব উদ্ভিদকে ব্যবহার করি, এই সব ম্যাক্সিমাম উদ্ভিদই কিন্তু একবর্ষজীবী। আচ্ছা, এখন আসি আমরা এই একবর্ষজীবীটা আসলে কি। একটা উদ্ভিদ আসলে কিভাবে সৃষ্টি হয়। একটা উদ্ভিদ আমরা ফার্স্টে কি করি, আমরা বীজ বপন করি। তো এই বীজ বপন করার পর এই বীজ থেকে কি হয়, চারা হয়। এই চারা গাছ হচ্ছে বড় হয়, বড় হওয়ার পরে সে হচ্ছে ফল দেয়। ফল দেওয়ার পরে হচ্ছে গিয়ে সে গাছটা মারা যায়, সেখান থেকে আবার বীজ উৎপন্ন হয়। তো এই যে একটা গাছের এই পুরা লাইফ সাইকেলটা, কি বললাম, ফার্স্টে হচ্ছে কি হয়, ফার্স্টে হচ্ছে বীজ, সরি, ফার্স্টে কি, বীজ। আমরা কি বীজ বপন করি, বীজ বপন করলে কি হয়, বীজ থেকে চারা হয়, যেটাকে হচ্ছে অঙ্কুরোদ্গমনও বলা হয়। যে বীজটা যখন মাত্র ফুটতে শুরু করে, বীজ থেকে যখন মাত্র চারা হওয়ার প্রসেসিংটা শুরু হয়, ফুটতে শুরু করে, তখন ওইটাকেই হচ্ছে অঙ্কুরোদ্গমন বলা হয়। তা আমরা এখানে তোমাদের বুঝার সুবিধার্থে চারা লিখছি। অঙ্কুরোদ্গমন শব্দটা তোমরা হয়তো অনেকেই আজকে প্রথম শুনছো বা আগে শুনোনি বা তেমন একটা পরিচিত না। তো বীজের পরে কি হয়, চারা হয়। এই চারা থেকে কি হয়, চারাটা হচ্ছে গাছটা বড় হয়, অর্থাৎ পরিণত একটা গাছ। শুধু আমি আমি এখানে শুধু গাছ লিখলাম, একটা পরিণত গাছে গাছ হয়। তো এই গাছে আবার কি হয়, ফল হয়। ফল হলে একটা সময় হচ্ছে গাছটা মারা যায়। তারপর এই যে পুরা লাইফ সাইকেলটা, এই লাইফ সাইকেলটা যেসব উদ্ভিদের 1 বছরের মধ্যে সম্পন্ন হয়, অর্থাৎ 1 বছরের মধ্যেই তার হচ্ছে ধরো এই যে এটা কি 2024 সাল, ধরো জানুয়ারি মাসে তুমি হচ্ছে একটা গাছের বীজ তুমি রোপণ করলা। তো এই গাছটার হচ্ছে 2 মাস পরে হচ্ছে গাছটা থেকে চারা হইলো, তারপর হচ্ছে আস্তে আস্তে গাছটা বড় হইলো। বড় হওয়ার পর ধরো 6-7 মাস পরে ধরো হচ্ছে গাছটা থেকে তুমি একটা ফল পাইলা। তো এই ফলটা পাওয়ার পরে গাছটা ধরো আর কিছুদিন পরে, ফল দেওয়ার পরে কিছুদিন পরে মারা গেল। তো এই পুরা কাজটাই হচ্ছে তোমার 2024 সালের মধ্যেই সম্পন্ন হইলো। তো এই যে একটা বছরের মধ্যে একটা গাছের পুরা লাইফ সাইকেলটা সম্পন্ন হইলো, এই ধরনের গাছকে হচ্ছে বলা হয় একবর্ষজীবী। অর্থাৎ 1 বছরের মধ্যে তাদের সব কাজ সম্পন্ন হয়ে গাছটা হচ্ছে মারা যায়। তো এটাই হচ্ছে মূলত একবর্ষজীবী উদ্ভিদ। আচ্ছা, তারপরে হচ্ছে আমি একটু আগেও বলেছিলাম যে হচ্ছে আমরা যে একবর্ষজীবী উদ্ভিদ কোনগুলো আসলে, এই যে আমরা খাদ্যশস্য হিসেবে যেই সব উদ্ভিদ ব্যবহার করে থাকি, যেসব খাবার আমরা গ্রহণ করে থাকি, এইসব উদ্ভিদের ম্যাক্সিমাম উদ্ভিদই হচ্ছে একবর্ষজীবী। যেমন তুমি এখানে ধান বলতে পারো, তারপর বিভিন্ন শাকসবজি বলতে পারো, এই সব কিছু হচ্ছে মূলত একবর্ষজীবী উদ্ভিদ। আচ্ছা, তারপর হচ্ছে কি, নিষেক। নিষেক বা ফার্টিলাইজেশন। নিষেকটা কি, নিষেকটা হচ্ছে মূলত ধরো একটা প্রাণী বা উদ্ভিদ, একটা উদ্ভিদ বা প্রাণীর হচ্ছে পুরুষ বংশ উপাদান আর হচ্ছে নারী বংশ উপাদান, এই দুইটা উপাদান যখন মিলিত হয়, মিলিত হওয়ার ফলে এটা কি করে, জাইগোট উৎপন্ন করে। এই জাইগোট উৎপন্ন হওয়ার প্রক্রিয়াটাকে হচ্ছে বলা হয় নিষেক। এখন এই জাইগোটটা আবার কি, আহ জাইগোটটা মূলত এখানে জাইগোটটা হচ্ছে সবসময় ডিপ্লয়েড হয়। ডিপ্লয়েড মানে কি, যে 2n। তো এই 2nটা কিভাবে হয় আসলে, এখানে 2n মানে কি, দুইটা n আছে। তো এই একটা n সংখ্যক উপাদান আসে হচ্ছে পুরুষের কাছ থেকে, আর আরেকটা n সংখ্যক উপাদান আসে হচ্ছে স্ত্রীর কাছ থেকে। তো যখন এই পুরুষের n সংখ্যক বংশ উপাদান স্ত্রীর n সংখ্যক বংশ উপাদানের সাথে মিলিত হয়, ওই একই ভবন বা মিলিত হয়, তখন হচ্ছে কি হয়, এরা এন এন মিলে হচ্ছে টু এন, টু এন নামক একটা ডিপ্লয়েড। এরা হচ্ছে এই শুধু এন থাকলে তারা হচ্ছে হ্যাপ্লয়েড, আর 2n থাকলে হচ্ছে ডিপ্লয়েড এখানে বলা আছে। তো এই হ্যাপ্লয়েড, দুইটা হ্যাপ্লয়েড মিলিত হয়ে হচ্ছে ডিপ্লয়েড উৎপন্ন করে। তো এই জাইগোটটা সব সময় ডিপ্লয়েড অবস্থায় থাকে। তো এই জাইগোটটা মূলত হচ্ছে যে একটা প্রাণীর যে বিকাশের একটা প্রাণের সূচনা, অর্থাৎ এই জাইগোট থেকেই কিন্তু একটা পরিপূর্ণ প্রাণী বা প্রাণের
বা উদ্ভিদের উদ্ভব ঘটে। তো এইটাই হচ্ছে পুরুষ বংশ উপাদান ও স্ত্রী বংশ উপাদান একত্রে মিলিত হয়ে যখন হচ্ছে এই জাইগোট উৎপন্ন করে, অর্থাৎ একটা বংশধর উৎপন্ন করে, তখনই তাকে হচ্ছে মানে বংশধর সৃষ্টির পূর্ব পর্যায়টা হচ্ছে এই জাইগোট। এই জাইগোট থেকেই হচ্ছে বংশধরটা তৈরি হয় বা বড় হয়। তো এই প্রক্রিয়াটাকেই হচ্ছে নিষেক বলা হয়। উম নিষেক সম্পর্কে কি আমরা ক্লিয়ার? আমাদের কি কোনো মানে বুঝতে অসুবিধা হইলে কিন্তু সবাই অবশ্যই জানাবা, আমি হচ্ছে আবার বুঝাই দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এরপর হচ্ছে কি পরনিষেক বা ক্রস ফার্টিলাইজেশন। আচ্ছা, একটু আগে আমরা কি পড়েছিলাম? নিষেক পড়েছিলাম। আর এখন আমরা আবার পড়ছি কি যে পরনিষেক। তো নিষেকটা কি হয় যে নিষেকটা হচ্ছে একই একই প্রাণীর মধ্যে বা একই উদ্ভিদের মধ্যে হচ্ছে সংঘটিত হতে পারে। তো কিন্তু এই পরনিষেকটা হচ্ছে কি দুইটা ভিন্ন উদ্ভিদ বা ভিন্ন প্রাণীর মধ্যে সংঘটিত হয়। তো দুইটা ভিন্ন উদ্ভিদ বা ভিন্ন প্রাণীর মধ্যে যখন নিষেক সংঘটিত হয়, তখন তাকে হচ্ছে পরনিষেক বলা হয়। অর্থাৎ সে যখন শুধু তার নিজের উপর না, তার নিজের সাথে যখন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট, তখন তাকে হচ্ছে পরনিষেক বলা হয়। তো উম যেমন ধরো কি হয়, পরনিষেকের একটা উদাহরণ, ধরো এই যে দুইটা দুইটা আলাদা আলাদা গাছ, তাদের মধ্যে যখন প্রজনন সংঘটিত হয় বা নিষেক সংঘটিত হয়, তখন তাকে হচ্ছে আহ পরনিষেক বলা হয়। কিন্তু একই গাছের মধ্যে যখন হচ্ছে এই প্রজননটা সংঘটিত হবে বা নিষেকটা সংঘটিত হবে, তখন সেটা হচ্ছে গিয়ে শুধু নিষেক বলা যায় বা আন্তঃনিষেক বলা যায়। কিন্তু আলাদা আলাদা গাছের মধ্যে বা আলাদা আলাদা প্রাণীর মধ্যে যখন হবে, তখন হচ্ছে সেটাকে পরনিষেক বলা হয়। এই যে ম্যাক্সিমাম প্রাণীর ক্ষেত্রে আসলে এই পরনিষেকটা সংঘটিত হয়। আমরা সবাই আহ, টুকটাক জানি যে হচ্ছে একটা পুরুষ প্রাণী আর একটা স্ত্রী প্রাণী হচ্ছে তাদের মধ্যে যখন নিষেক সংঘটিত হয়, তখনই হচ্ছে তারা জাইগোট উৎপন্ন করে, অর্থাৎ বংশধর উৎপন্ন করে। তো এরা কিন্তু দুইটা আলাদা আলাদা প্রাণী। তো এই দুইটা আলাদা আলাদা প্রাণীর মধ্যে যখন নিষেক সংঘটিত হয়েছে, তখনই এটা হচ্ছে আসলে পরনিষেক। তারপর কি মনোহাইব্রিড ক্রস। মনোহাইব্রিড ক্রস, আমি আগের ক্লাসে বলেছিলাম যে মনো মানে কি। তোমাদের কি মনে আছে মনো মানে কি? মনো মানে হচ্ছে এক। তো মনো মানে হচ্ছে এক। তো এখানে কি বলা হয়েছে? মনোহাইব্রিড ক্রস। অর্থাৎ আমরা মানে নামটা থেকে আমরা বুঝতে পারছি যে এখানে একের সাথে কোনো সম্পর্ক রয়েছে। অর্থাৎ মনোহাইব্রিড ক্রসটা বলতে কি বোঝায় আসলে, যে যখন দুইটা উদ্ভিদ বা প্রাণীর মধ্যে এরকম ক্রস ঘটানো হয় বা নিষেক ঘটানো হয়, তখন হচ্ছে কি যখন শুধুমাত্র একটা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাদের মধ্যে ক্রস ঘটানো হয়, তখন তাকে হচ্ছে মনোহাইব্রিড ক্রস বলা হয়। কি বললাম আমি? যে একটা বৈশিষ্ট্য, অর্থাৎ কি বলা যায়, ধরো এই যে আচ্ছা, আমাদের এই অধ্যায়ে যেহেতু মটরশুঁটি গাছ নিয়ে অনেক বিস্তর আলোচনা রয়েছে, অর্থাৎ মূলত মেন্ডেলের মেইন গবেষণাই মূলত হচ্ছে এই মটরশুঁটি গাছ নিয়ে। তো আমরা মটরশুঁটি গাছেরই একটা উদাহরণ দিই। মেন্ডেল কি করেছিল যে হচ্ছে একটা লম্বা মটরশুঁটি গাছের সাথে একটা খাটো মটরশুঁটি গাছের হচ্ছে প্রজনন ঘটিয়েছিল। তো এখানে কি, এখানে দেখো একটা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিন্তু এই ক্রসটা ঘটানো হয়েছে। এখানে মনে হইতে পারে যে লম্বা ও খাটো দুই, না, এখানে আসলে লম্বা ও খাটো ফ্যাক্ট না, এখানে ফ্যাক্ট হচ্ছে উচ্চতা। তো এখানে যে উচ্চতাটা কিন্তু এখানে একটা বৈশিষ্ট্য। লম্বা ও খাটো হচ্ছে উচ্চতার দুইটা ধরন, কিন্তু মূল বৈশিষ্ট্যটা কিন্তু হচ্ছে উচ্চতা। তো এই উচ্চতার উপর ভিত্তি করে কিন্তু এই ক্রসটা ঘটানো হয়েছে, অর্থাৎ এই ক্রসটা কিন্তু মনোহাইব্রিড ক্রস। তার মানে কি দাঁড়ালো, যে একটা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যে ক্রস গুলা বা একটা বৈশিষ্ট্যের উপর নির্ভর করে যে ক্রস গুলা ঘটানো হয়, তাদেরকে হচ্ছে মনোহাইব্রিড ক্রস বলা হয়। তারপর কি আছে এখানে? ডাইহাইব্রিড ক্রস।
তো মনো থেকে আমাদের কিছুটা আইডিয়া হয়ে যাওয়ার কথা যে ডাই হাইব্রিড ক্রসটা কি। মনো মানে যেরকম এক, ডাই মানে হচ্ছে এরকম দুই। তো ডাই হাইব্রিড ক্রসে কি হয় যে একের অধিক অর্থাৎ দুইটি বৈশিষ্ট্য নিয়ে যেখানে হচ্ছে ক্রস ঘটানো হয়, দুইটি বৈশিষ্ট্যকে মাথায় নিয়ে যে ক্রস গুলা ঘটিত হয় মানে ঘটানো হয় তাদেরকে হচ্ছে ডাই হাইব্রিড ক্রস বলে। যেমন ধরো মেন্ডেলেরই আরেকটা উদাহরণ দেওয়া যেতে পারে যে মেন্ডেল হচ্ছে আরেকটা গবেষণা করেছিল, সেটা হচ্ছে মটরশুঁটি গাছেরই কি নিয়ে, বীজের কালার আর আকৃতি নিয়ে। মটরশুঁটি গাছে দুই ধরনের বীজ হয়, একটা হচ্ছে হলুদ কালারের বীজ আর একটা হচ্ছে সবুজ কালারের বীজ। তো এই হলুদ কালারের বীজটা কি হয়, হলুদ কালারের বীজটা একদম এরকম রাউন্ড, সুন্দর একটা রাউন্ড শেপের হয়। আর সবুজ কালারের বীজটা হচ্ছে এরকম কিছুটা এরকম কোঁচকানো টাইপের হয়, একে হচ্ছে কুঞ্চিত বলে। তো এই সবুজ আর কুঞ্চিত আর হচ্ছে কি হলুদ আর হচ্ছে গোলাকার, এখানে কি দেখো দুইটা বৈশিষ্ট্য নিয়ে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। একটা কি তার আকৃতিটা কেমন, একটা আকৃতির মধ্যে কি আছে, গোল আছে আর হচ্ছে কুঞ্চিত। আর আরেকটা কি তার কালারটা কি একটা সবুজ আরেকটা হলুদ। তো এখানে দুইটা বৈশিষ্ট্য নিয়ে যেহেতু ক্রস ঘটানো হয়েছে, দুইটা বৈশিষ্ট্যকে মাথায় রেখে, তো এই জন্য এই ক্রসটাকে বলা হয় কি ডাই হাইব্রিড ক্রস। তারপরে আসি আমরা এখানে অ্যালিল, মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস অ্যালিল। তো অ্যালিলটা আসলে কি, আমরা অ্যালিল হচ্ছে আসলে একটা জিনের ভিন্ন আরেকটা রূপ, অর্থাৎ একটা জিনের হচ্ছে প্রতিরূপ। জিন আসলে সবসময় জোড়ায় জোড়ায় থাকে, জিন কখনো একা থাকে না, জিন হচ্ছে যুগল অবস্থায় থাকে, যুগল বা জোড়ায় জোড়ায় থাকে। তো একটা জোড়ার মধ্যে জিন দুইটা হচ্ছে একই ধরনের হতে পারে, আবার তাদের মধ্যে হচ্ছে তারা আলাদাও হতে পারে। অর্থাৎ ধরো এই যে মটরশুঁটি গাছের যে লম্বা বৈশিষ্ট্যটার কথা আমরা একটু আগে বললাম, ধরো যে এই লম্বা বৈশিষ্ট্যের জিন হচ্ছে টি। তো এই টি কখনো একা থাকবে না, টি হচ্ছে সাথে এরকম আরেকটা টি নিয়ে থাকবে। তো এই টি সবসময় হচ্ছে সবসময় যে এটা বড় হাতের টি হবে এরকম কিন্তু না, এটা হচ্ছে বড় হাতের টি না হয়ে ধরো আবার খাটোর জন্য হচ্ছে বৈশিষ্ট্য কি স্মল টি। তো এই স্মল টি, এই স্মল টিও কিন্তু কখনো একা থাকবে না, জিন কখনোই একা থাকে না, জোড়ায় জোড়ায় থাকে। তো এও হচ্ছে সাথে একটা স্মল টি নিয়ে থাকবে, কিন্তু সবসময় যে এরা একই রকম হবে এরকমও কিন্তু না। মাঝে মাঝে হচ্ছে এরা এই যে স্মল টি আর ক্যাপিটাল টি দুইটা মিলেও থাকতে পারে। তো এই একটা জিন হচ্ছে আরেকটা জিনের প্রতিরূপ। তো এই এই প্রতিরূপ দ্বয়কে পরস্পরের অ্যালিল বলা হয়, অর্থাৎ একটা জিনের প্রতিরূপকে আরেকটা তার অ্যালিল বলা হয়। অর্থাৎ এই যে এই একটা টি হচ্ছে অ্যালিল। তো এই অ্যালিল হচ্ছে ক্রোমোজোমের যে স্থানে, এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলা হয়েছে, দেখো যে কোনো একজোড়া হোমোলোগাস ক্রোমোজোমের কোনো একটা নির্দিষ্ট লোকাসে, তো লোকাসটা কি আসলে, লোকাসটা হচ্ছে ক্রোমোজোমের যে স্থানে জিনটা অবস্থান করে। ক্রোমোজোমটা তো হচ্ছে এরকম লম্বা, আমরা আগের ক্লাসে দেখেছিলাম এরকম লম্বা হয় ক্রোমোজোম। তো এই ক্রোমোজোমের যে স্থানে, ধরো এই স্থানে হচ্ছে একটা জিন রয়েছে, তো এই স্থানটাতে যে স্থানটাতে হচ্ছে জিনটা অবস্থিত এই স্থানটাকে হচ্ছে লোকাস বলা হয়। তো এই লোকাসে অবস্থিত জিন যুগলকে, এই জিন লোকাসে, একটা লোকাসে ধর দুইটা জিন অবস্থিত থাকে, এই জিন দুইটাকে হচ্ছে একজনের পরস্পরের অ্যালিল বলা হয়, অর্থাৎ একজনকে আরেকজনের অ্যালিল বলা হয়। মেইনলি তারা হচ্ছে একজন আরেকজনের প্রতিরূপ, তারা এরকম সেমও হতে পারে আবার ডিফারেন্টও হতে পারে। আচ্ছা, তারপর আসি আমরা হোমোজাইগাস। আগের সংজ্ঞাটাতে অ্যালিলে আমরা এরকম হোমোজাইগাস কথাটা শুনেছিলাম। আচ্ছা, একটু আমরা আবার দেখি, এই যে এখানে কিন্তু এই হোমোলোগাস কথাটা উল্লেখ ছিল, ওখানে আমি তেমন কিছু বলিনি কারণ পরে হোমোলোগাসের পুরো সংজ্ঞাটা রয়েছে, এই জন্য হচ্ছে এখানে হচ্ছে আমি হোমোলোগাস সম্পর্কে আলোচনা করব তাই। আচ্ছা, হোমোলোগাস, সরি, হোমোলোগাস থেকে হোমোলোগাসের সাথে আসলে হোমোজাইগাসের সম্পর্ক রয়েছে, তাই আমি দুইটাকে আবার দেখাইলাম। তো এই হোমোজাইগাসটা আসলে কি,
ধরো একটা জীবের যে জীব বা উদ্ভিদের কোনো বৈশিষ্ট্য, একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ কে করে? জিন করে, তাই না? তো এই জিন, জিন আবার কি বললাম যে জিন হচ্ছে জোড়ায় জোড়ায় থাকে। তো এখন এই জিন জোড়ার মধ্যে যদি দুইটা জিনই একই রকম হয়, অর্থাৎ অ্যালিল দুইটা যদি একই রকম হয়, তাহলে তাদেরকে হচ্ছে হোমোজাইগাস বা হোমোলোগাস জিন বলা হয়। যেমন ধরো এই যে এখানে বলা আছে কি, যে বিবি কালো পশম। বিবি দিয়ে কালো পশম কি বোঝাইছে আসলে? এখানে কালো পশমের জিনকে ধরা হয়েছে কি কালো, ব্ল্যাক। তো ব্ল্যাক থেকে আসলে বি আসছে, কালো পশমের জিনকে ধরছে কি যে বি। তো বি জিন তো যেহেতু একা থাকবে না, তার সাথে আরেকটা জিন জোড়ায় 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 থাকবে। তো তার সাথে যদি এই তার জোড়ার অপর জিনটা যদি সেম হয়, এই বি বড় ক্যাপিটাল বি যদি হয়, তাহলে তারা হচ্ছে হোমোজাইগাস। অর্থাৎ একটা জিন যুগলের দুইটা জিন যখন একই টাইপের হবে, তখন তাদেরকে বলা হয় হোমোজাইগাস। এরকম ধরো আবার এই যে বাদামি বাদামি পশম, বাদামি পশমের জন্য কি ধরা হয়েছে? জিন স্মল বি। তো এই স্মল বি এরা দুইজন আবার হোমোজাইগাস, কারণ এরা জিন দুইটা পরস্পর একই রকম দেখতে, অর্থাৎ এদের এদের কাজ দেখতে সবই হচ্ছে একই রকম। তো এই সব এরা যখন দুইটাই একদম সিমিলার হবে, তখন তাদেরকে হচ্ছে হোমোজাইগাস বা হোমোলোগাস জিন বলা হয়। আচ্ছা, তারপর হচ্ছে কি হেটারোজাইগাস। তো হোমো মানে হচ্ছে কি একই। তো মানে হচ্ছে একই। তো হোমোজাইগাসের সংজ্ঞা থেকে আমরা কি জেনেছিলাম? যে জিন দুইটা হচ্ছে একই রকম। তো এরকম হ্যাটারো মানে হচ্ছে ভিন্ন। তো হ্যাটারোজাইগাসে তাহলে কি হবে? হ্যাটারোজাইগাসে তাহলে জিন দুইটা সেম হবে না। আমি এরকম ওই যে গত আগের স্লাইডে এরকম দেখেছিলাম, এই যে এখানে যে দেখিয়েছিলাম যে দুইটা অ্যালিল একই রকম নাও হতে পারে। তো দুইটা অ্যালিল যখন এরকম একই রকম হবে না, অর্থাৎ ধরো এই যে এই দুইটা ধরো দুইটা ইঁদুর ধরা যায়, যে কালো পশমের একটা ইঁদুর আর হচ্ছে বাদামি পশমের একটা ইঁদুর। তো এদের মধ্যে যখন কি করা হবে, এদের মধ্যে যখন ক্রস ঘটানো হবে বা সংকরায়ন করা হবে, তখন কি হবে? তখন কিন্তু এরা দুইজন আর এরকম সেম সেম থাকবে না। তখন এরা কি হবে? এরকম আহ দুইটা একসাথে মিক্স হয়ে, মানে এখান থেকে একটা জিন আসবে, আবার এখান থেকে একটা জিন আসবে। এটা আমরা আরো পরে যখন মেন্ডেলের সূত্র সম্পর্কে আলোচনা করব, তখন তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবা। এখানে জাস্ট আমি একটু ধারণা দিচ্ছি যে এই যে এখান থেকে একটা জিন আসবে, যখন দুইটা প্রাণীর মধ্যে যখন ক্রস ঘটানো হবে, তো এখান থেকে একটা জিন আসবে আর এখান থেকে আরেকটা জিন আসবে। তখন হচ্ছে কি হবে? এরকম একটা ক্যাপিটাল বি হবে, একটা স্মল বি হবে। তো এখানে কি আমরা দেখতেই পাচ্ছি যে দুইটা জিন আসলে সেম না, অর্থাৎ অ্যালিল দুইটা সেম না, একটা ক্যাপিটাল বি আর একটা হচ্ছে স্মল বি। তো এই যখন দুইটা অ্যালিল সেম হবে না, তখন তাদেরকে বলা হয় হ্যাটারোজাইগাস। আচ্ছা, তারপরেরটাতে যাই। জনিত্রী জনু বা বিজনু। জনিত্রী, আমরা কি এই শব্দটা আগে কখনো শুনেছি? টু বি অনেস্ট আমি নিজেই শুনিনি। এই শব্দটা খুবই টাফ লেগেছে আমার কাছে। এই শব্দটা নর্মালি আমরা শুনলে কিছুই বুঝবো না। তো এটা না দেখে আমরা হচ্ছে ইংলিশটা দেখি। এটা অনেকটা ফেসবুক আর বদন বইয়ের মতো হয়ে গেছে। বদন বই বললে যেমন কেউ বুঝবে না, তো এরকম জনিত্রী জনু বললেও আসলে আমার মনে হয় না সবাই বুঝবে। তো কিন্তু এখানে আবার দেখো যে ইংলিশ টার্মটা দেখো, প্যারেন্টাল জেনারেশন। তো প্যারেন্টাল জেনারেশন এই কথাটা শুনলে কিন্তু আমরা মোটামুটি সবাই একটু কম বেশি মানে কিছু অল্প কিছু হইলেও আমরা কিছু একটা বুঝতে পারবো। তো এই প্যারেন্টাল জেনারেশনটা আসলে কি? এই প্যারেন্টাল জেনারেশনটা হচ্ছে কি, যে যখন এরকম দুইটা জীবের মধ্যে ক্রস ঘটানো হয়। ধরো এই যে এখানে যেরকম বললাম কি, যে একটা কালো কালো ইঁদুর আর বাদামি ইঁদুরের মধ্যে কি হলো? ক্রস ঘটানো হলো। ক্রস ঘটানোর ফলে কি হইলো? এই যে এই ইঁদুরটা উৎপন্ন হইলো। তো এই ইঁদুরটা হবে হচ্ছে এই ইঁদুরটা উৎপন্ন করার জন্য উৎপন্নটা কোত্থেকে হইলো? এই কালো কালো ইঁদুর আর বাদামি ইঁদুর থেকে উৎপন্ন হইলো। তো এটা যদি আমরা ছেলে ধরি, এটা যদি আমরা মেয়ে ধরি, তাহলে কি হইলো? এই যে এরা এরা এই কালো ইঁদুর আর বাদামি ইঁদুর হচ্ছে গিয়ে কি, এই পরে যে ইঁদুরটা উৎপন্ন হইলো তার প্যারেন্ট, অর্থাৎ তার পিতামাতা। তো এই যেই যেই উদ্ভিদ বা প্রাণী থেকে মূলত এই সংকরায়নটা বা ক্রসটা
ঘটানো হয় তাদেরকে হচ্ছে অর্থাৎ তাদেরকে হচ্ছে প্যারেন্টাল বা জনিত্রী জনু বলা হয়, বা সংক্ষেপে হচ্ছে জনু বলা হয়। ব্যাপারটা কি ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছো? উম, আচ্ছা। আচ্ছা, এরপরে এরপরে হচ্ছে কি প্রকট বৈশিষ্ট্য। প্রকট বৈশিষ্ট্য বা ডমিনেন্ট ক্যারেক্টার। প্রকট প্রকট শব্দটা মানে প্রকট শব্দটা শুনতে একটু কেমন ভারী ভারী একটা শব্দ মনে হচ্ছে না? তো প্রকট হচ্ছে কি, প্রকট বা এই যে ডমিনেন্ট শুনলে, ডমিনেন্ট কথাটা শুনলে আমরা বুঝতে পারবো, মানে বলে না যে ডমিনেট করা, অর্থাৎ কি একজনের উপর আরেকজনের প্রভাব বিস্তার করা। তো এটাই মানে ডমিনেট করা বলতে তো আমরা মূলত এটাই বুঝি। তো প্রকট বৈশিষ্ট্যটা আসলে কি, এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য মাথায় রেখে যখন দুইটা জীবের মধ্যে বা দুইটা প্রাণীর প্রজাতির মধ্যে হচ্ছে ক্রস ঘটানো হয়, তখন তাদের যেই প্যারেন্টাল জনু থেকে যেই বংশধরটা উৎপন্ন হয়, তাদের মধ্যে কি হয়, যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায় তাকে হচ্ছে গিয়ে প্রকট বৈশিষ্ট্য বলা হয়। অর্থাৎ ধরো এই যে আমরা আগের উদাহরণে, এখানে যদিও মটরশুটির উদাহরণের কথা বলা আছে, কিন্তু আমরা এই উদাহরণটা দিয়ে, এই ইঁদুরের উদাহরণটা দিয়ে এটা বোঝানোর চেষ্টা করি। তাইলে হচ্ছে আমাদের প্যারেন্টাল জনুটা বা পি জনুটা বুঝতেও আমাদের আরেকটু সুবিধা হবে। এখানে কি হয়েছিল দেখো, যে প্যারেন্টাল জনুতে কি ছিল, কালো ইঁদুর আর হচ্ছে বাদামি ইঁদুর ছিল। তো এদের মধ্যে কি হয়েছে, এদের মধ্যে হচ্ছে ক্রস ঘটানোর ফলে কি কি ইঁদুর উৎপন্ন হয়েছে, এই যে একটা ক্যাপিটাল বি আর একটা স্মল বি জিন জিন যুগল সমৃদ্ধ দুইটা, মানে একটা ইঁদুরের উদ্ভাবন হয়েছে। তো এই এই যে ইঁদুরটা উৎপন্ন হয়েছে, এই ইঁদুরটা আসলে কি কালার হবে, এই ইঁদুরটা কি কালো হবে নাকি বাদামি হবে? এখানে আমরা আরেকটা জিনিস জেনে নেই যে ক্যাপিটাল দিয়ে যে জিনটাকে প্রকাশ করা হবে, ক্যাপিটাল লেটার দিয়ে যে জিনটাকে প্রকাশ করা হবে, সেই জিনটা সবসময় প্রকট হবে। অর্থাৎ এখানে যেহেতু ক্যাপিটাল দিয়ে কালো জিনটাকে বোঝানো হয়েছে, তাই এখানে হচ্ছে কালো জিনটা হচ্ছে প্রকট। তো এই প্রকট জিনটা যখন স্মল বি এর সাথে থাকবে, তখন হচ্ছে প্রকট জিনের বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে। তো এই প্রকট জিনের বৈশিষ্ট্যটা এখানে কি, কালো। তার মানে এই যে এই কালো আর বাদামি ইঁদুরের মধ্যে ক্রস ঘটানোর ফলে ফার্স্টে যেই জীবগুলা উৎপন্ন হবে তাদের সবার কালার হচ্ছে কালো হবে। তো এই দেখো, এখানে কিন্তু পিতামাতার মধ্যে কিন্তু কালো এবং বাদামি দুই ধরনের বৈশিষ্ট্যই আছে, কিন্তু বংশধরে শুধু কালো বৈশিষ্ট্যটা প্রকাশ পেয়েছে, বাদামি বৈশিষ্ট্যটা কিন্তু প্রকাশ পায়নি। তো এই কালো বৈশিষ্ট্যটা যে প্রকাশ পেয়েছে, এটাই আসলে প্রকট বৈশিষ্ট্য বা ডমিনেন্ট ক্যারেক্টার। এবার কি আমাদের পিজনু আর হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, এই দুইটা বিষয় কি ক্লিয়ার হয়েছে? এই যে এখানে যে পরে যে বংশধর গুলা উৎপন্ন হয়েছে, এরা হচ্ছে মানে যে যাদের থেকে হচ্ছে যে বংশধর গুলা উৎপন্ন হয়েছে, তারা হচ্ছে এই প্যারেন্টাল জেনারেশন বা পিজনু। তারপরে কি রয়েছে, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, এখন প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা কি, আগের প্রকট বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা যেরকম দেখেছিলাম কি, পিতামাতার মধ্যে কি ছিল, কালো জিন এবং বাদামি জিন দুইটাই ছিল, দুইটাই অবস্থিত ছিল, কিন্তু প্রথম বংশধরের ক্ষেত্রে শুধু কি হয়েছিল, কালো জিনটাই প্রকাশ পেয়েছিল, অর্থাৎ কালো জিনটা এখানে প্রকট ছিল। বাদামি জিনটা কিন্তু এখানে অবস্থিত মানে উপস্থিত আছে, কিন্তু তার ক্যারেক্টারটা কি প্রকাশিত হয়নি। তো এই যে বাদামি জিনের ক্যারেক্টারটা প্রকাশিত হয়নি, এটাই হচ্ছে আমাদের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আর যে জিনের ক্যারেক্টারটা প্রকাশ পেয়েছে সে হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, আর যারটা প্রকাশ পায়নি সে হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আচ্ছা, তারপর হচ্ছে কি ফেনোটাইপ। ফিনোটাইপ ফিনোটাইপ অর্থ হচ্ছে কি শোয়িং। শোয়িং মানে কি, মানে শোয়িং মানে কি, যে দেখানো। তো ফিনোটাইপ দিয়ে আসলে কি বোঝায়, ফিনোটাইপ দিয়ে বোঝায় আসলে একটা জীব বাহ্যিকভাবে দেখতে কেমন। অর্থাৎ ধরো একজোড়া জিনের জন্য একটা জীবের মধ্যে বাহ্যিকভাবে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে, যেটা আমরা চোখে দেখতে পারবো, সেটাই হচ্ছে ফিনোটাইপ। যেমন ধরো কি ছিল, এই যে কালো আর বাদামি বিড়াল ইঁদুরের মধ্যে যখন আমরা ক্রস ঘটিয়েছিলাম, তখন কি কি হয়েছিল, এখানে ওইখানে আচ্ছা আমরা একটু আবার এখানে দেখি, যে কালো
কালো ইঁদুর আর হচ্ছে বাদামি ইঁদুর, এদের মধ্যে ক্রস ঘটানোর ফলে কি হয়েছিল, এই যে বিবি প্রথমে হচ্ছে এই কালো ইঁদুর উৎপন্ন হয়েছিল। তো এখানে কি দুইটা জিন উপস্থিত থাকার সত্ত্বেও এখানে প্রকাশ পেয়েছে কিন্তু শুধু এই যে বি মানে কালো জিনটা প্রকাশ পেয়েছে। এই কালো জিনটা মানে ইঁদুরটার বাহ্যিক কালার কি হয়েছে, কালো। অর্থাৎ এই জিন যুগলের জন্য যে বৈশিষ্ট্যটা প্রকাশ পেয়েছে, এই কালো বৈশিষ্ট্যটা, এটাই হচ্ছে আসলে ফিনোটাইপ। অর্থাৎ একটা নির্দিষ্ট জিন যুগলের জন্য বাহ্যিকভাবে যে বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকেই হচ্ছে ফিনোটাইপ বলা হয়। তারপর কি আছে, জিনোটাইপ। তো ফিনোটাইপ বুঝলে জিনোটাইপ ব্যাপারটা বোঝা খুবই ইজি। ফিনোটাইপ বুঝলে জিনোটাইপ ব্যাপারটা বোঝা খুবই ইজি। ফিনোটাইপ কি ছিল, যে বাহ্যিক যে বৈশিষ্ট্যটা প্রকাশ পেয়েছিল, আর যেই জিন যুগলের জন্য হচ্ছে এই বাহ্যিক বৈশিষ্ট্যটা প্রকাশিত হয়েছে তাকেই হচ্ছে জিনোটাইপ বলা হয়। অর্থাৎ এখানে যে কালো বৈশিষ্ট্যটা প্রকাশ পেয়েছে, এই কালো বৈশিষ্ট্যটা কি এই জিন যুগলের জন্য প্রকাশিত হয়েছে, অর্থাৎ এই জিন যুগল হচ্ছে এই ইঁদুরের জিনোটাইপ, অর্থাৎ এই কালো বৈশিষ্ট্যের জিনোটাইপ। আচ্ছা, নিষেক বুঝতে হয়তো কারো কেউ কমেন্ট করেছো যে তোমরা একটু নিষেক বুঝোনি, তো নিষেকটা হচ্ছে আরেকবার আমরা দেখি নিষেকটা। আচ্ছা, নিষেকটা কি ছিল, মানে খুবই ইজি একটা ব্যাপার। নিষেকটা কি আসলে, যে পুরুষের বংশ উপাদান আর স্ত্রীর বংশ উপাদান যখন একত্রে মিলিত হয়, তখন এরা একত্রে মিলিত হয়ে কি করে, জাইগোট উৎপন্ন করে। এই জাইগোট উৎপন্ন হওয়ার প্রক্রিয়াটাকেই হচ্ছে নিষেক বলা হয়। অর্থাৎ পুরুষের বংশ উপাদান আর স্ত্রীর বংশ উপাদান এই দুইটা একত্রে মিলিত হবে, মিলিত হয়ে এরা জাইগোট উৎপন্ন করবে, এটাই হচ্ছে নিষেক। আচ্ছা, ফিনোটাইপ জিনোটাইপ কি ক্লিয়ার আমরা? ফিনোটাইপ জিনোটাইপ নিয়ে আর কোনো সমস্যা আছে? এখানে শুধু যে এটা এটা যে শুধু জিনোটাইপ হবে তা কিন্তু না, এখানে কিন্তু এই প্রত্যেকটা জিন যুগলই কিন্তু এক একটা জিনোটাইপ। এই যে এর যেরকম এই কালো কালো জিন যুগলের জন্য, ক্যাপিটাল বি জিন যুগলের জন্য কি হয়েছে, ইঁদুরটা কালো হয়েছে, এটাও কিন্তু একটা জিনোটাইপ। তারপরে এই যে স্মল স্মল বি এর জন্য কি হয়েছে, ইঁদুরটা হচ্ছে বাদামি কালার হয়েছে, এটাও কিন্তু এই ইঁদুরটার জিনোটাইপ। আর এই কালো রংটা আর এই বাদামি রংটা হচ্ছে এই ইঁদুরটার ফিনোটাইপ। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা হচ্ছে পরের স্লাইডে দেখি। আচ্ছা, ক্রস। ক্রস, এতক্ষণ আমরা এই ক্রস শব্দটা অনেকবার ইউজ করেছি। এখন আমরা একটু জেনে নেই যে, আশা করি তোমরা সবাই এতক্ষণে বুঝতে পেরেছো যে ক্রসটা আসলে কি। তাও আমি এখানে আবার একবার বলে দিচ্ছি, ক্রসটা আসলে হচ্ছে দুইটা ভিন্ন লিঙ্গ লিঙ্গের প্রাণী বলো বা উদ্ভিদের মধ্যে যখন এরকম নিষেক ঘটানো হয়, ওইটাই হচ্ছে আসলে ক্রস। অর্থাৎ দুইটা ভিন্ন লিঙ্গের উদ্ভিদ বা প্রাণীর মধ্যে যখন এরকম প্রজননের উদ্দেশ্যে যখন নিষেক ঘটানো হয়, তাকেই হচ্ছে আসলে ক্রস বলে। তারপর কি, ব্যাক ক্রস। আচ্ছা, ব্যাক ক্রসটা আবার কি? ব্যাক ক্রসটা হচ্ছে, ধরো পিতামাতার মধ্যে ক্রস ঘটানোর ফলে আমরা কি পেয়েছি, ধরো একটা প্রথম বংশধর পেয়েছি, ধরো পিতামাতার মধ্যে ক্রস ঘটানোর ফলে কি হয়েছে, সন্তান সন্ততি উৎপন্ন হয়েছে। তো এই সন্তান সন্ততি, এটা যে শুধু মানুষের ক্ষেত্রে তা না, এটা কিন্তু আমি পিতামাতা বলতে কিন্তু আমি গাছ, মানুষ, প্রাণী সবকিছুই বুঝাচ্ছি। তো এদের মধ্যে ক্রস ঘটানোর ফলে প্রথমে যেই বংশধর গুলা উৎপন্ন হয়েছে, এই বংশধর গুলার মধ্যে এই পিতামাতার মধ্যে ক্রস ঘটানো হলো ফার্স্টে, হ্যাঁ। তারপর কি হইলো, তাদের মধ্যে থেকে বংশধর উৎপন্ন হইলো। যেমন ধরো এই যে পিতা, আচ্ছা, এদের মধ্যে ক্রস ঘটানো হইলো, তারপরে কি হইলো, বংশধর উৎপন্ন হইলো।
তো এই বংশধর যে উৎপন্ন হইলো, এই বংশধরের সাথে হচ্ছে পিতামাতার আবার কোন একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের যখন ক্রস ঘটানো হয়, তখন তাকে ব্যাক ক্রস বলা হয়। নর্মালি এটাকে দেখো, খুব ব্যাক ক্রস কেন বলা হয়েছে ব্যাপারটাকে, নর্মালি কি হয় যে পিতামাতার মধ্যে ক্রস ঘটায় কি হয়, বংশধর উৎপন্ন হয়। কিন্তু এখানে কি হয়, ব্যাক ক্রসে বংশধরের সাথে আবার পিতামাতার কোন একটা বৈশিষ্ট্যের ক্রস ঘটানো হয়, অর্থাৎ উল্টা দিকে গেছে, এই জন্য হচ্ছে এটাকে ব্যাক ক্রস বলা হয়। হ্যাঁ, তারপরে আম, তারপরে হচ্ছে টেস্ট ক্রস। আচ্ছা, টেস্ট ক্রসটা কি, এই যে পিতামাতার মধ্যে ক্রস ঘটানোর ফলে যে আমাদের যে বংশধর উৎপন্ন হইলো, এই বংশধরটা কি হোমোজাইগাস নাকি হ্যাটারোজাইগাস, এটা নির্ণয় করার যে প্রক্রিয়াটা, বা এটা নির্ণয় করার জন্য যে ক্রসটা ঘটানো হয় তাকেই হচ্ছে আসলে টেস্ট ক্রস বলা হয়। এখানে দেখো বলা আছে যে, আচ্ছা দাঁড়াও, আপত্য বংশের জীবের সাথে আপত্য বংশের জীব, এখানে F1 F2 F3 এগুলা দিয়ে বোঝানো হয়েছে কি, যে এটা হচ্ছে F1 মানে হচ্ছে প্রথম বংশধর, অর্থাৎ পিতামাতার মধ্যে ক্রস ঘটানোর ফলে প্রথমে যে বংশধর গুলো উৎপন্ন হয়েছে তাদেরকে বলা হচ্ছে F1 বা প্রথম বংশধর। তারপরে এই প্রথম বংশধরের মধ্যে ক্রস ঘটানোর ফলে যে বংশধর গুলো উৎপন্ন হয়েছে তারা হচ্ছে F2 বা দ্বিতীয় বংশধর, এভাবে হচ্ছে F3 F4 যতদূর পর্যন্ত যাওয়া যায় আর কি। তো এই আপত্য বংশের জীবের সাথে তার প্রচ্ছন্ন পিতামাতার ক্রসকে টেস্ট ক্রস বলে। যেমন কি ধরো, এই যে টি টি, এই ক্যাপিটাল টি স্মল টি, এটা হচ্ছে এক জোড়া জিন, আর হচ্ছে দুইটা স্মল টি, এরা হচ্ছে আরেক জোড়া জিন। তো এদের মধ্যে যখন ক্রস ঘটিয়ে যখন এরা এরা কি হোমোজাইগাস না হ্যাটারোজাইগাস এটা নির্ণয় করা হয়, নির্ণয় করার পদ্ধতিটাকেই হচ্ছে টেস্ট ক্রস বলা হয়। অর্থাৎ এখানে আমরা ক্লিয়ার এই যে এটা দেখলেই বুঝতে পারতেছি যে এটা হচ্ছে কি, এই ক্যাপিটাল টি স্মল টি যেখানে আছে এরা হচ্ছে কি হ্যাটারোজাইগাস, আর দুইটা স্মল টি যেখানে আছে এরা হচ্ছে কি হোমোজাইগাস। তো এই বংশধরটা হ্যাটারোজাইগাস না হোমোজাইগাস এটা নির্ণয় করার পদ্ধতিটাই হচ্ছে টেস্ট ক্রস। আচ্ছা, আচ্ছা, এতক্ষণে আমরা আসলাম গ্রেগর জোহান মেন্ডেলের কাছে। আচ্ছা, এই ইয়োহান নামটা নিয়ে আমি হচ্ছে একটু কনফিউজড, কারণ আমরা হচ্ছে এতদিন আমাদের যত বই ছিল, এই এসএসসি তে বলো ইন্টারে বলো সব জায়গায় আমরা আসলে জোহান পড়ে এসেছিলাম। তো এই জন্য আসলে অনেক সময় বলতে গেলে এখনো জোহান চলে আসে, কিন্তু তোমাদের বইয়ে হচ্ছে ইয়োহান বলা হয়েছে। তো এই গ্রেগর ইয়োহান মেন্ডেল সম্পর্কে কিন্তু আমি গত ক্লাসেও বলেছিলাম, তো আজকে আবার একটু তোমাদেরকে জাস্ট একটু মনে করিয়ে দিচ্ছি। গ্রেগর ইয়োহান মেন্ডেল কে ছিলেন, তিনি হচ্ছেন একজন ধর্মযাজক ছিলেন, তিনি খুবই গরিব ছিলেন, তেমন একটা শিক্ষিত ছিলেন না, কিন্তু তিনি কিন্তু মূলত এই আধুনিক বংশগতিবিদ্যার জনক। তিনি হচ্ছে তার তার মানে ছোটবেলা থেকে তার পড়াশোনার প্রতি, এই বিজ্ঞানী গবেষণার প্রতি তার প্রবল ঝোঁক ছিল। তো পড়াশোনা করতে না পারলেও তার এই ঝোঁক কিন্তু কমে যায়নি। তিনি হচ্ছে তার যে গির্জায় কাজ করতেন, সেই গির্জায় বিশাল বড় মাঠ ছিল, তো এই মাঠের মধ্যে হচ্ছে তিনি দীর্ঘ 7 বছর এই মটরশুঁটি গাছের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে তাদের মধ্যে ক্রস ঘটান, বিভিন্ন গবেষণা পরীক্ষা নিরীক্ষা করেন। তো এই করার ফলে হচ্ছে কি হয়, তিনি দুইটা মতবাদ প্রকাশ করেন। এই মতবাদ দুইটাকে হচ্ছে এখন ম্যান্ডেলের দুইটা সূত্র হিসেবে আমরা জানি। তো এই ম্যান্ডেলের এই প্রথম সূত্রটা সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, আমরা দেখি পরে কি আছে। আচ্ছা, তো তোমাদের মনে কি এই প্রশ্নটা আসছে কারো, যে মানে এই অধ্যায়ে শুধু এত গাছ থাকতে শুধু মটরশুঁটি গাছ নিয়ে কেন বারবার বলা হচ্ছে, বা ম্যান্ডেলই বা কেন এত গাছ থাকতে, এত পৃথিবীতে কত হাজার হাজার কোটি কোটি গাছ, এত গাছ থাকতে তিনি কেন শুধু এই মটরশুঁটি গাছটা নিয়ে কেন পরীক্ষাটা করলেন, এই মটরশুঁটি গাছের এরকম কি এমন স্পেশাল গুণ রয়েছে, এর স্পেশালিটি কি যে মটরশুঁটি গাছ নিয়ে এত আলোচনা। তো এই মটরশুঁটি গাছের মধ্যে কিছু এরকম অনন্য বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, যেগুলার জন্য আসলে তিনি এই মানে মটরশুঁটি গাছটাকে নির্বাচন করেছেন তার পরীক্ষার জন্য, অর্থাৎ তার পরীক্ষার জন্য মটরশুঁটি গাছটা আসলে একটা আদর্শ উদ্ভিদ হিসেবে কাজ করেছে। তার পরীক্ষার জন্য যেসব ক্রাইটেরিয়া দরকার ছিল সেই সব ক্রাইটেরিয়াই হচ্ছে এই মটরশুঁটি গাছের মধ্যে বিদ্যমান ছিল, সেই জন্য তিনি হচ্ছে এই মটরশুঁটি গাছকে
তার পরীক্ষার জন্য নির্বাচন করেছেন। এখানে মটরশুঁটি গাছ কেন নির্বাচন করলেন তিনি, সেই ক্রাইটেরিয়া গুলো এখানে বলা হয়েছে। এগুলো তোমাদের বইয়েও আছে, লেকচার নোটেও আছে, তোমরা কাইন্ডলি একটু দেখে নিবা। আচ্ছা, এখানে মটরশুঁটি গাছের মধ্যে তিনি মোট 7 ধরনের বৈশিষ্ট্য তিনি দেখতে পান। এই মানে 7টা টাইপের, একটা গাছের মধ্যে 7টা টাইপের বৈশিষ্ট্য, মানে অনেক বড় ব্যাপার। তো এই 7টা মানে মেন্ডেলের এই পরীক্ষার জন্য আসলে বিভিন্ন বৈশিষ্ট্যের উদ্ভিদের দরকার ছিল। তো এরকম বিভিন্ন উদ্ভিদ নিয়ে যদি তিনি এই গবেষণাটা করতে চাইতেন, তাহলে তার আরো অনেক বেশি হ্যাসেল হইতো, অনেক সময় লাগতো, বা অনেক অনেক তিনি ডিফিকাল্টিস এর সম্মুখীন হইতেন। তো তিনি কি করলেন, তিনি পর্যবেক্ষণ করে যখন দেখলেন যে একটা মটরশুঁটি গাছের মধ্যেই 7 ধরনের বৈশিষ্ট্য রয়েছে, তখন এই জন্যই তিনি মূলত এই মটরশুঁটি গাছটাকে নির্বাচন করেছেন তার পরীক্ষার জন্য। দেখো এখানে মটরশুঁটি গাছের এই 7 ধরনের বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। 7 ধরনের বৈশিষ্ট্য বলতে কিন্তু এখানে 14 ধরনের উদ্ভিদ। আমি কিন্তু আগেও বলেছিলাম, যেমন ধরো এই যে গোলাকার বীজ, আর গিয়ে কি কুঞ্চিত বীজ। এরা কিন্তু দুইটা, মানে দেখতে দুইটা মনে হলো, হ্যাঁ উদ্ভিদ দুইটা আলাদা আলাদা উদ্ভিদ, কিন্তু এরা কিন্তু গিয়ে কি একটা বৈশিষ্ট্য, অর্থাৎ বীজের আকৃতি এটা কিন্তু একটা বৈশিষ্ট্য। তারপরে ধরো বীজের কালার, এটা একটা বৈশিষ্ট্য। তারপরে ফুলের কালার, এটা আরেকটা বৈশিষ্ট্য। তারপরে এই পড কালারটা, অর্থাৎ এই মটরশুটির যে বাইরের যে আবরণটা থাকে না, এটাকে ইংলিশে পড বলা হয়, বাংলায় কি বলে একটু তোমরা দেখে নিও। তোমরা তোমরা আমাকে জানাবা যে এই পটকে বাংলায় কি বলে। হ্যাঁ, মটরশুঁটি গাছের এই যে এই ফলটাকে পট বলা হয়। তো এটাকে বাংলায় কি বলে তোমরা আমাকে জানাবা। তো এই পডের আকৃতি কিরকম, তারপর পডের কালার কিরকম, তারপরে ফুলগুলা কিভাবে বিন্যস্ত থাকে, তারপর গাছের সাইজ, এই এই সবগুলো এরা এই 7টা বৈশিষ্ট্য, অর্থাৎ 14টা খাঁটি উদ্ভিদ তিনি নির্বাচন করেন। তারপর তিনি এই মটরশুঁটি গাছের মধ্যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেন। সেগুলো আমরা দেখি এখন একটু। আচ্ছা, এটা মেন্ডেলের প্রথম সূত্র, মনোহাইব্রিড ক্রস। মনোহাইব্রিড ক্রস সম্পর্কে কিন্তু আমরা শুরুতে পড়ে এসেছিলাম, ফার্স্টে যে এখানে আমরা ওই যে গুরুত্বপূর্ণ কিছু টার্ম পড়লাম, ওইখানে কিন্তু আমি মনোহাইব্রিড ক্রস সম্পর্কে আলোচনা করেছি। অর্থাৎ এই মেন্ডেলের এই পরীক্ষাতে তিনি কি করেছেন, তিনি শুধু একটা মাত্র বৈশিষ্ট্যকে মাথায় রেখে এই পরীক্ষাটা তিনি করেছেন। আর এই জন্যই এই পরীক্ষাটাকে মনোহাইব্রিড ক্রস বলা হয়। আচ্ছা, এখানে ম্যান্ডেল কি করে, যে দুইটা এখানে তিনি সাইজ, মানে উদ্ভিদের উচ্চতাকে শুধু এই উদ্ভিদের উচ্চতাকে মাথায় রেখে তিনি এই ক্রসটা করেন। তো তিনি এই জন্য তিনি কি করেন, একটা লম্বা উদ্ভিদ নেন, আর আরেকটা একটা লম্বা মটরশুঁটি গাছ নেন, আর আরেকটা খাটো মটরশুঁটি গাছ নেন। এখানে আবার আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যে পরীক্ষাটা করার শুরুতে যে লম্বা গাছটা তিনি নিয়েছেন, এই লম্বা গাছের জিনটা কিন্তু হোমোজাইগাস হতে হবে। অর্থাৎ লম্বা লম্বা মানে কি টল, তো লম্বা গাছের জিনকে আমরা ধরি কি টি। তো এই টিটা কিন্তু এই টি জিনটা হোমোজাইগাস হতে হবে। অর্থাৎ হোমোজাইগাস কি, দুইটা টি সেম হইতে হবে। দুইটা টি কিন্তু একটা ক্যাপিটাল টি একটা স্মল টি এরকম মিক্স হইতে পারবে না। যে প্যারেন্ট প্যারেন্ট উদ্ভিদটা থাকবে, যে মানে যে প্যারেন্ট উদ্ভিদ দুইটার মধ্যে তিনি ক্রস ঘটাইছেন, এই প্যারেন্ট উদ্ভিদ দুইটা কি হোমোজাইগাস হতে হবে, হেটারোজাইগাস হতে পারবে না। তো ফার্স্ট এই লম্বা উদ্ভিদ, এদেরকে আবার কি বিশুদ্ধ খাঁটি উদ্ভিদ বলা হয়। অর্থাৎ দুইটা জিনই এখানে সেম, অর্থাৎ এরা বিশুদ্ধ খাঁটি উদ্ভিদ বা হোমোজাইগাস। তো এই হোমোজাইগাস লম্বা উদ্ভিদের সাথে তিনি কি করছেন, হোমোজাইগাস খাটো উদ্ভিদ। তো হোমোজাইগাস খাটো উদ্ভিদের জিনটা কি হবে, স্মল টি, দুইটা স্মল টি হবে। তো এই দুইটা মানে দুইটা উদ্ভিদ কি, একটা হোমোজাইগাস লম্বা উদ্ভিদ, আর আরেকটা হোমোজাইগাস খাটো উদ্ভিদ। এদের মধ্যে তিনি কি করছেন, তিনি ক্রস ঘটাইছেন। এদের মধ্যে ক্রস ঘটানোর ফলে কি হয়েছে, ক্রসটা আসলে কিভাবে ঘটে, এতক্ষণ তো অনেকবার বলেছি যে ক্রস ঘটাইছে, কিন্তু ক্রসটা আসলে কিভাবে ঘটে এখন আমরা এটা দেখব। ফার্স্টে কি, যে টি টি তারপরে স্মল টি স্মল টি। তো এরা কি হবে, এরা যখন এদের মধ্যে যখন ক্রস ঘটানো হবে, এরা আসলে
ধরো এখানে ক্রস দিলাম, এদের মধ্যে যখন ক্রস ঘটানো হবে এরা আর এরকম জোড় অবস্থায় থাকবে না, এরা হচ্ছে এরকম আলাদা আলাদা হয়ে যাবে, আলাদা আলাদা হয়ে এই যে এখান থেকে এইটি এইটি এর সাথে যুক্ত হবে, আবার এইটি এইটি এর সাথে যুক্ত হবে, এইটিও আবার এইটি এর সাথে যুক্ত হবে। আচ্ছা, এটা অনেক মেসি হয়ে গেছে, আমি এটা আবার রাখি। দেখো কি এখানে তো সবাই জোড়ায় জোড়ায় আসছে, হ্যাঁ, কিন্তু ক্রস ঘটানোর সময় এরা কি আলাদা আলাদা হয়ে যাবে। আলাদা আলাদা হয়ে গেলে এরকম একজন আরেকজনের সাথে গিয়ে জোড় বাঁধবে। আমি আগেও বলেছি যে জিন কখনো একা থাকে না, তারা হচ্ছে জোড়ায় জোড়ায় থাকে। তো ক্রস ঘটানোর সময় তারা আলাদা হবে ঠিকই, কিন্তু তারা আবার আরেকটা জিনের সাথে গিয়ে জোড় বাঁধবে। তো এখানে এইটি ফার্স্টে এইটি এর কাছে যাবে, তারপর এইটি আবার হচ্ছে এইটি এর কাছেও যাবে। তা একইভাবে এইটিও ফার্স্টে এইটি এর কাছে যাবে, আবার একইভাবে এইটি এর কাছে যাবে। তো দেখো কি হয়, কি হচ্ছে আমার, তাহলে রেজাল্টটা কি হচ্ছে, এইটি যখন এই স্মল টি এর কাছে যাচ্ছে কি হচ্ছে, আমার একটা ক্যাপিটাল টি একটা স্মল টি, এটা একটা উদ্ভিদ পাচ্ছি। আবার এইটি যখন এই স্মল টি এর কাছে যাচ্ছে তখন আবার আমি সেম সেম জিনোটাইপের আরেকটা উদ্ভিদ পাচ্ছি। তো এখান থেকে আবার একই কাহিনী, এরকম কি চারটা উদ্ভিদ উৎপন্ন হয়েছে। তো চারটা উদ্ভিদ যে উৎপন্ন হয়েছে এরা সবাই কিন্তু দেখো হেটারোজাইগাস, অর্থাৎ এদের মধ্যে কিন্তু আর মানে এই জিন যুগলের মধ্যে কিন্তু কোনোটাই আর হোমোজাইগাস নাই, সবাই কিন্তু হেটারোজাইগাস হয়ে গেছে। কিন্তু এদের মধ্যে কোন বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে, আমি আগেও বলেছি যে ক্যাপিটাল লেটার দিয়ে যে জিনটাকে প্রকাশ করা হয় সেটা হচ্ছে প্রকট জিন। তো সবসময় প্রকট জিনটা যেখানে অবস্থিত থাকবে সেখানে প্রকট জিনের বৈশিষ্ট্যটাই প্রকাশ পাবে। মানে স্মল টি উপস্থিত থাকুক কোনো সমস্যা নেই, কিন্তু স্মল টির প্রভাব এখানে পড়বে না, প্রভাব পড়বে অলওয়েজ কি ক্যাপিটাল টি এর, কারণ ক্যাপিটাল টিটা হচ্ছে প্রকট। তো এখানে সবগুলা, এটা হচ্ছে কি F1 জনু বা প্রথম বংশধর। এই প্রথম বংশধরের ক্ষেত্রে কি হবে, সবগুলা উদ্ভিদ হচ্ছে লম্বা হবে, যেহেতু এখানে প্রত্যেকটা উদ্ভিদের মধ্যেই ক্যাপিটাল টি জিন উপস্থিত রয়েছে, অর্থাৎ প্রকট জিন, লম্বার প্রকট জিন উপস্থিত রয়েছে, তাই হচ্ছে এরা সবাই হচ্ছে লম্বা হবে। তো এই লম্বা গাছের মধ্যে যখন আবার এই যে দেখো ফলাফল এখানে বলা আছে যে সব কয়টি উৎপন্ন বীজ থেকে শুধু লম্বা উদ্ভিদ পাওয়া যাবে, শুধু লম্বা উদ্ভিদ, অর্থাৎ এরা সবাই হচ্ছে লম্বা। আচ্ছা, তারপরে কি হচ্ছে, আচ্ছা এখন এই আমরা প্রথম বংশধর থেকে যে হেটারোজাইগাস উদ্ভিদগুলা যে পেলাম এদের মধ্যে ক্রস ঘটাইলে কি হবে এটা আমরা দেখি। তো এটা আমরা হচ্ছে একটা চেকার বোর্ড বলে, এটাকে আমরা হচ্ছে চেকার বোর্ডের মাধ্যমে দেখি। তো চেকার বোর্ডটা হচ্ছে এইভাবে আঁকা হয়। আমরা কি পেয়েছিলাম এখানে, আমরা হচ্ছে প্রথমবার যখন ক্রস ঘটাইছিলাম আমরা হচ্ছে কি চারটা বংশধর পাইছি, চারটা বংশধরের মধ্যে কি সেম জিন অবস্থিত। তো সেম জিনগুলা কি, একটা ক্যাপিটাল টি আর একটা স্মল টি। তো এই চেকার বোর্ডের মধ্যে কি হবে, এই জিনগুলাই আসবে, একটা ক্যাপিটাল টি স্মল টি, একটা ক্যাপিটাল টি স্মল টি। বোর্ডের এই পাশে হবে দুইটা আর এই নিচের দিকে হবে দুইটা, কারণ এখানে হচ্ছে ধরলাম দুইটা উদ্ভিদ হচ্ছে ছেলে আর দুইটা উদ্ভিদ হচ্ছে মেয়ে, ধরলাম এরা হচ্ছে ছেলে এরা হচ্ছে মেয়ে। তো এদের মধ্যে যখন আবার ক্রস ঘটানো হবে তখন কি হবে, সরি এখানে একটু ভুল হয়েছে, এখানে হচ্ছে জিনগুলো জোড়ায় আসবে না, একটা একটা করে আসবে, অর্থাৎ ডিপ্লয়েড না হ্যাপ্লয়েড অবস্থায় আসবে। তো এখানে কিভাবে হবে, বোর্ডটা কিভাবে ফিল আপ হবে, এই যে এই টিটা এই ঘরটা যখন আমরা ফিল আপ করবো এদিক থেকে এই টিটা আসবে আর এদিক থেকে এই টিটা আসবে, তখন কি হবে দুইটা ক্যাপিটাল টি হবে। আবার এই ঘরটাতে যখন আসবো এদিক থেকে হচ্ছে আমার ক্যাপিটাল টিটা আসবে আর এদিক থেকে হচ্ছে আমার স্মল টিটা আসবে। আবার এই ঘরটা যখন ফিল আপ করবো একইভাবে এদিক থেকে আসবে স্মল টি আর উপর থেকে আসবে হচ্ছে আমার ক্যাপিটাল টি।
তো ক্যাপিটাল টি স্মল টি, আর এই ঘরটা ফিল আপ করার সময় একইভাবে এদিক থেকে আসবে স্মল টি আর উপর থেকেও আসবে স্মল টি। একটু অনেক মেসি হয়ে গেছে, আমি নিচে আবার ক্লিয়ার করে দেখাই দিচ্ছি। হ্যাঁ, তো বোর্ডটা আমরা কিভাবে ফিল আপ করবো এটা কি বুঝতে পেরেছি? মানে যে ঘরটা যখন ফিল আপ করবো এর এক পাশ থেকে আহ, এক পাশ অক্ষ বরাবর একটা আসবে আর লম্ব বরাবর একটা আসবে, অর্থাৎ অক্ষ বরাবর যে টিটা আছে যে টিটা আছে অর্থাৎ ক্যাপিটাল টি নাকি স্মল টি সেটা আসবে, আর লম্ব বরাবর যেই টিটা আছে ক্যাপিটাল টি নাকি স্মল টি সেই টিটা আসবে। তো এইভাবে আমরা কি এখানে আরো 4টা বংশধর পাচ্ছি। এই 4টা বংশধর, এখন এই 4টা বংশধরের ফিনোটাইপ কি হবে এটা আমরা এতক্ষণে তোমাদের নিজেদের এটা বের করতে পারার কথা, তা আমি বলে দিচ্ছি। এখানে দেখো দুইটাই কি ক্যাপিটাল টি, তো এটা নিঃসন্দেহে কি হবে, লম্বা উদ্ভিদ হবে। আর এখানে কি একটা ক্যাপিটাল টি একটা স্মল টি, আবার একইভাবে এখানেও একটা ক্যাপিটাল টি একটা স্মল টি। তো ক্যাপিটাল টি যেহেতু প্রকট বৈশিষ্ট্য তাই এখানে এই দুইটা উদ্ভিদ কি লম্বা হবে। আর দেখো এখানে দুইটাই স্মল টি, অর্থাৎ এই গাছটা কি হবে, খাটো হবে। অর্থাৎ দেখো F1 জনুর মধ্যে যখন, অর্থাৎ আপত্য বংশধরের মধ্যে যখন, প্রথম আপত্য বংশধরের মধ্যে যখন আবার ক্রস ঘটানো হচ্ছে তখন উদ্ভিদের অনুপাতটা কি হচ্ছে, এখানে দুইটা লম্বা উদ্ভিদ, এখানে একটা লম্বা উদ্ভিদ, এখানে একটা খাটো উদ্ভিদ। তো লম্বা উদ্ভিদ মোট কয়টা হচ্ছে, লম্বা উদ্ভিদ 3টা, আর খাটো উদ্ভিদ কয়টা, খাটো উদ্ভিদ একটা। আর এখন এদের মধ্যে যদি আমরা অনুপাত করি তাহলে অনুপাতটা হবে 3:1। এটাই দেখো এখানে বলা হয়েছে যে F2 তে ফলাফল, F1 এ ফলাফল কি ছিল, F1 এ সবগুলোই ছিল লম্বা। আর F1 প্রজন্মের উদ্ভিদগুলোর মধ্যে যখন সংকরায়ন ঘটানো হলো তখন কি পাইলাম আমরা, F2। এখানে যতগুলো আমরা পাইছি এরা সবাই কিন্তু F2। তো F2 এর মধ্যে কি পাইলাম আমরা, 3টা লম্বা উদ্ভিদ আর একটা খাটো উদ্ভিদ পাইলাম, অর্থাৎ F2 এর মধ্যে উদ্ভিদের অনুপাতটা লম্বা ও খাটো উদ্ভিদের অনুপাতটা 3:1। তো এই ছিল আমাদের মনোহাইব্রিড ক্রস। তো আমাদের মেন্ডেলের আরো একটা সূত্র রয়েছে, সেটা ডাই হাইব্রিড ক্রস। সেটা আমরা আজকের ক্লাস এমনিই মনে হয় অনেক লেন্দি হয়ে গেছে, তো আজকের ক্লাসে আলোচনা করা সম্ভব হচ্ছে না। আমরা নেক্সট ক্লাসে মেন্ডেলের ডাই হাইব্রিড ক্রস সম্পর্কে আলোচনা করব, ওইটা সম্পর্কে বিস্তারিত জানবো। আর আজকের ক্লাস সম্পর্কে তোমাদের কারো কোনো জিজ্ঞাসা থাকলে, কোনো কিছু বুঝতে না পারলে তোমরা আবার একটু জিজ্ঞেস করতে পারো, কমেন্ট করতে পারো। তো সবাই কি সবকিছু বুঝতে পেরেছি পুরো ক্লাস সম্পর্কে? কারো কোনো জিজ্ঞাসা থাকলে, কোনো কিছু বুঝতে না পারলে সবাই একটু কমেন্ট করি। আচ্ছা, খুব সম্ভবত কারো কোনো প্রশ্ন নেই, সবাই সবকিছু বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে কিন্তু আমি পড়া ধরবো তোমরা সবকিছু বুঝছো কিনা, যেহেতু তোমাদের কোনো জিজ্ঞাসা নাই। তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, নেক্সট ক্লাসে আমরা ডাইহাইব্রিড ক্রস সম্পর্কে আলোচনা করবো।